যদি কেউ আইন ভঙ্গ করে থাকে তাহলে আইন অনুযায়ী। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য এবং রাজনীতিতে সালমান এফ রহমানের নামটি আজ সার্বজনীন বিতর্কের প্রতীক। একসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা হলেও তার নাম জড়িয়ে আছে একাধিক আর্থিক কেলেঙ্কারি ও ক্ষমতার অপব্যবহারে। সালমান এফ রহমানের উত্থান আর ধূর্ততা এতটাই প্রবল ছিল যে ক্ষমতার কেন্দ্রে থাকা স্বৈরাচারী সরকারগুলো তাকে ব্যবহার করেছে নিজেদের স্বার্থে। সালমান এফ রহমানের উত্থান শুরু হয় জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনামলে। বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় আসা এরশাদ সরকারের সুবিধাভোগী চক্রের অন্যতম সদস্য হওয়ায় এরশাদ বিরোধী আন্দোলনের সময় ছাত্র সমাজের ক্ষোভের লক্ষ্যও হন তিনি। 1990 সালে এরশাদের পতনের পর যখন ঢাকার ছাত্ররা বিক্ষোভে ফেটে পড়ে, হামলার পরিকল্পনা করে ধানমন্ডির বেক্সিমকো কার্যালয়ে, কিন্তু ধূর্ততার মাধ্যমে সেই আক্রমণ থেকে রক্ষা পান সালমান এফ রহমান। এদিকে এরশাদের পতনের পরেও কমেনি সালমানের প্রভাব। আইন তার নিজের গতিতে চলবে, কোনো রকম প্রোটেকশন কাউকে দেওয়া হবে না। রাজনীতিতে সালমান এফ রহমানের প্রবেশ ঘটে 1990-এর দশকে। সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, দারুণ স্বাদে সবার জন্য। যখন তিনি সমৃদ্ধ বাংলাদেশ আন্দোলন নামে একটি দল গঠন করেন এবং অংশ নেন 1996 সালের জাতীয় সংসদ নির্বাচনে, কিন্তু জামানত হারিয়ে পরবর্তীতে আওয়ামী লীগে যোগ দিয়ে 2001 সালের নির্বাচনে ঢাকা 1 আসনে হেরে যান বিএনপির নাজমুল হুদার কাছে। তবে 2014 সাল থেকে পরবর্তী 3টি নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং কাজ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে। ফলে সালমান এফ রহমান তার প্রভাব খাটিয়ে যখন তখন হস্তক্ষেপ করতেন মন্ত্রিসভার কাজে। বিশেষ করে 2019 থেকে 2023 সালের মধ্যে তিনি মূলত পরিচালনা করতেন অর্থ মন্ত্রণালয়, যদিও তখনকার নামমাত্র অর্থমন্ত্রী ছিলেন আ.হ.ম মুস্তফা কামাল। ব্যাংকিং খাতের নীতিমালা প্রণয়ন থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর প্রধানদের নিয়োগ সবকিছুই ছিল তার নির্দেশনায়। কিন্তু আপনি যেহেতু বলেছেন, আমি বলে দিচ্ছি এটা একটা ভুল ধারণা। এছাড়াও সালমান এফ রহমান 2009 সালে বেসরকারি আইএফআইসি ব্যাংকের নিয়ন্ত্রণ গ্রহণ করে। বন্ড ইস্যুর মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট থেকে শুরু করে শেয়ার বাজার কেলেঙ্কারি সব কিছুতেই ছিলেন তিনি জড়িত, যার ফলে 1996 এবং 2010 সালে দেশের লাখ লাখ মানুষ হয়েছে সর্বশান্ত। এরপরেও তার প্রভাব এতটাই বিস্তৃত ছিল যে সরকারগুলো তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো সুবিধা দিয়েছে তাকে। এদিকে 5 অগস্ট এর গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর আত্মগোপনে ছিলেন মন্ত্রিসভার সদস্যরা, উপদেষ্টা সহ আওয়ামী লীগের বেশিরভাগ নেতা। এর 8 দিনের মাথায় 13 অগস্ট সন্ধ্যায় পুলিশ আনিসুল হক ও আলোচিত ব্যবসায়ী সালমান এফ রহমানকে গ্রেফতার করে। এই দুর্নীতির মহানায়কদের আদালতে হাজির করা হবে এমন খবরে 14 অগস্ট ঢাকার সিএমএম আদালতের সামনে অবস্থান নেন আইনজীবীরা। তখন আইনজীবীরা তাদের দিকে ডিম ছুড়ে মারলে কয়েকটা আনিসুল হকের হেলমেটেও লাগে। এছাড়া আদালত চত্বরের সামনে একদল মানুষ ঝাড়ু হাতে বিক্ষোভ করেন। আজ দেশের পুঁজিবাজারের বিনিয়োগকারী ও স্টেক হোল্ডাররা সালমান এফ রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি চান, যাতে ভবিষ্যতে তিনি বা অন্য কেউ বিনিয়োগকারীদের এভাবে প্রতারিত করতে না পারে। অর্পিতা জাহান, RTV।